ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, মাইসেলফ অমিত ঘোষ চলে এসেছি তোমাদের পরের ভিডিও নিয়ে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্মিত মাধ্যমিকের সিলেবাসে চলতড়িৎ চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম। আজকে চলতড়িতের পার্ট 3 ভিডিও তোমাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করছি। আজকে যে বিষয়টি পড়ব সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র এবং জুলের সূত্রের প্রতিষ্ঠা করব এবং বিভিন্ন নিউমেরিক্যালগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলো, পেন খাতা বই যা আছে সব নিয়ে বসে পড়ো। ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো শুরু করো। চলো তড়িতে আমরা আজকে পড়ব তড়িৎ প্রবাহের তাপীয় ফল। শুরু করার আগে আমি একটু কিছু বলি। ধরো এটা একটা পরিবাহী। এই পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যখন হবে তখন কি জন্য হবে? আমরা যখন পড়েছি ওই রোধের ধারণা যখন দিয়েছি, এই পরিবাহীর মধ্যে কি থাকে? রোধ থাকে। অর্থাৎ এই পরিবাহীর মধ্যে দিয়ে যদি ইলেকট্রনগুলো যাতায়াত করে তাহলে ইলেকট্রনের গতিকে বাধা দেয়, যার জন্য রোধের সৃষ্টি হয়। বিশেষ করে পরিবাহীর মধ্যে দিয়ে যখন কারেন্ট পাস করবে তখন ওই রোধ তড়িৎ প্রবাহকে বাধা দেবে। তাহলে বাধাজনিত বলের দরুন এক প্রকার শক্তি উৎপন্ন হবে। এই শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। বিজ্ঞানী জেমস প্রেসকট জুল 1841 সালে এই বিষয়টির উপরে আমাদের সামনে এটা একটা সূত্র প্রতিষ্ঠা করে যে এই তাপ কী কী বিষয়ের উপর নির্ভর করবে। প্রত্যেক জীবনে আমরা যেসব দেখি যে হিটার, বিভিন্ন ইলেকট্রিক বাল্ব, ফিউজ, গিজার, এই সমস্ত ডিভাইসগুলো আমাদের কিন্তু প্রত্যেক জীবনে এই তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত উপরে ভিত্তি করে প্রস্তুত করা হয়। অর্থাৎ এখানে কিছু পরিমাণ যে তাপ উৎপন্ন হয় সেই তাপটাকে কাজে লাগানো হয় এবং দেখা যাবে যে কিছু জায়গাতে এই তাপটা কাজে লাগানো যায় না। যেমন ধরো ট্রান্সফরমারে কি হয়? তড়িৎ প্রবাহ হলে ট্রান্সফরমার কিছুটা উত্তপ্ত হয়ে যায় এই নিয়ম অনুসারে। এবার সেখানে কিন্তু তাপটা কাজে লাগানো যায় না। যেমন ডায়নামোতে কি হয়? ডায়নামোতে ঘোরার ফলে কি হয়? ডায়নামো ঘর্ষণজনিত এক প্রকার তাপ উৎপন্ন হয়। আবার ডায়নামোতে তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়, যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন হয়। তড়িৎ শক্তি যখন উৎপন্ন হয় সেক্ষেত্রে কিন্তু তাপের জুলের সূত্র অনুসারে তাপ উৎপন্ন হবে। তো সেই তাপ উৎপন্ন হওয়ার দরুন কিন্তু এই তাপটা কিন্তু কাজে লাগবে না, এই তাপটা কোনো কাজে লাগানো যায় না। তো কিছু কিছু ক্ষেত্রে এই তাপটাকে আমরা কাজে লাগাতে পেরেছি, আবার কিছু কিছু ক্ষেত্রে এই তাপকে কাজে লাগানো যায় না। তো চলো জুলের সূত্র, অর্থাৎ যেখান থেকে কিনা আমরা মেজারমেন্ট করতে পারবো যে কি পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে, সেই তাপের রাশিমালাটা আমরা জানতে পারবো। তো চলো জুলের সূত্র দেখে নিই। জুলের সূত্র 1841 সাল। জুলের সূত্র তিনটে সূত্র আছে। অর্থাৎ কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যে পরিবাহীর মধ্যে কি কি প্যারামিটার আছে, পরিবাহীর মধ্যে ধরো এটা একটা পরিবাহী এ আর বি। এই পরিবাহীর এটা হচ্ছে রোধ, এই পরিবাহীর এটা হচ্ছে আই, ক্যাপিটাল আই লেখা হলো, আর টি সময় ধরে এর মধ্যে তড়িৎ প্রবাহ যাচ্ছে। টি সময় ধরে তড়িৎ প্রবাহ যাচ্ছে। এবার এদের মধ্যে এটা ভিএ, এটা ভি, দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ভিএ মাইনাস ভিভি হবে। এই হচ্ছে প্যারামিটারগুলো। এটা মানে কি? তড়িৎ প্রবাহ মাত্রা, এটা মানে কি? রোধ, এটা মানে সময়, এ প্রান্তের বিভব, এটা হচ্ছে বি প্রান্তের বিভব।
বিভব। জুলের সূত্র, তিনটে সূত্র আছে। এক নম্বর সূত্র প্রবাহ মাত্রার সূত্র। প্রবাহ মাত্রার সূত্র, প্রবাহ মাত্রা আই দিয়ে ডিনোট করা হয় প্রবাহ মাত্রার সূত্র। বলা হলো কোন পরিবাহীতে উৎপন্ন তাপ এর পরিমাণ যদি তিনটে প্যারামিটার থাকবে, একটা, দুটো আর তিনটে। এটা 1 নম্বর প্যারামিটার, 2 নম্বর প্যারামিটার, 3 নম্বর প্যারামিটার। তাহলে যখন প্রবাহ মাত্রার সূত্র আমরা দেব, যখন বলবো, তখন দুটো কনস্ট্যান্ট, এই দুটোকে ধ্রুবক রাখতে হবে। অর্থাৎ কোনো পরিবাহীর মধ্যে দিয়ে রোধ এবং যে সময় ধরে তড়িৎ প্রবাহিত হবে সেই সময়টা যদি অপরিবর্তিত থাকে, তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। তাহলে H প্রপোর্শনাল টু I স্কয়ার। এখানে অবশ্যই লিখে দিতে হবে যখন R ও T ধ্রুবক বা অপরিবর্তিত। R ও T ধ্রুবক, অর্থাৎ এখানে বলা হলো যে H প্রপোর্শনাল টু I স্কয়ার। যেহেতু I এর উপরে ডিপেন্ড করছে, এই জন্য আমরা এটাকে নাম দিলাম প্রবাহ মাত্রার সূত্র, অনেকে প্রথম সূত্র বলে। অর্থাৎ তাপ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। যদি আমরা এটাকে একটু ভালো করে দেখতে চাই, তাহলে দেখো, যদি প্রবাহ মাত্রা দ্বিগুণ করা হয়, অর্থাৎ রোধ এবং সময় অপরিবর্তিত রেখে প্রবাহ মাত্রাকে আমরা দ্বিগুণ করছি, তাহলে প্রবাহ মাত্রাকে দ্বিগুণ করলে I জায়গাতে 2I লিখছি, তাহলে 2I করলে 4, 2 স্কয়ার অর্থাৎ 4। এবার 3 গুণ বৃদ্ধি করছি, 3 গুণ বৃদ্ধি করলে কি হবে 9। তাহলে এইভাবে অর্থাৎ প্রবাহ মাত্রা যত বৃদ্ধি করব, যত গুণ বৃদ্ধি করব, তার স্কয়ার টার্মে আমাদের তাপ বৃদ্ধি পাবে। এটা কিন্তু সবসময় সত্যি কথা যে তাপ সবসময় বৃদ্ধি পাবে পরিবাহীর ক্ষেত্রে, বিশেষ করে। হ্যাঁ, পরিবাহীর ক্ষেত্রে তাপ সবসময় বৃদ্ধি পাবে, এমনটা নয় তাপ হ্রাস পাবে, অর্থাৎ কমে আসবে, তাপ কম হতে পারে তাপ, কিন্তু বৃদ্ধি ঠিকই পাবে। কিছু পদ্ধতি ইউজ করলে আমাদের হয়তো তাপ কমতে পারে, কিন্তু এমনটা নয় তাপ হ্রাস পেয়ে যাবে, মানে অর্থাৎ তাপের যে পরিমাণ বৃদ্ধি হচ্ছে সেই পরিমাণ বৃদ্ধি থেকে আরেকটু কম বৃদ্ধি হবে, কিন্তু কমে যাবে যা ছিল। সময় বা অতিবাহিত হওয়ার সাথে সাথে যে কমে যাবে তাপটা, এমনটা কিন্তু নয়। তাহলে সবসময় বৃদ্ধি হবে তাপের, এবং সেই প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক, প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক হবে। দ্বিতীয় সূত্র বলা হচ্ছে কি? দ্বিতীয় সূত্র রোধের সূত্র। রোধের সূত্র, রোধ R দ্বারা ডিনোট করা হয়। তাহলে রোধের সূত্র যখন আমরা বলবো, তখন কি বলবো? H প্রপোর্শনাল টু R। যখন I ও T ধ্রুবক থাকে, যখন I ও T ধ্রুবক থাকে, তাহলে সমানুপাতিক সাইন যদি আমি ইউজ করি এখানে, তাহলে H প্রপোর্শনাল টু R। অর্থাৎ পরিবাহীর ক্ষেত্রে কোন পরিবাহীর মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ মাত্রা এবং যে সময় ধরে তড়িৎ প্রবাহ মাত্রা অতিবাহিত হচ্ছে সেই সময় যদি অপরিবর্তিত থাকে, তাহলে পরিবাহীর উৎপন্ন তাপ পরিবাহীতে রোধের সমানুপাতিক হবে। অর্থাৎ রোধ যত বৃদ্ধি করব, পরিবাহীতে তত বেশি তাপ উৎপন্ন হবে। রোধ কমিয়ে দিলে তাপের বৃদ্ধি কমে যাবে, বৃদ্ধি কমে যাবে, তাপ হ্রাস পাবে। সেই একই কথা, তাপ হ্রাস পাবে না, তাপের বৃদ্ধি কমে যাবে। অর্থাৎ তাপ আগে যে পরিমাণ বাড়ছিল সেই পরিমাণ তাপ বাড়বে না, কিছুটা পরিমাণ কম বৃদ্ধি হবে। যেমন ধরো দ্বিগুণ রোধ বৃদ্ধি করা হবে, তাহলে দ্বিগুণ রোধ বৃদ্ধি করলে তাপও দ্বিগুণ বৃদ্ধি পাবে। যদি অর্ধেক করা হলো রোধ, অর্ধেক করা হলে তাপ অর্ধেক হবে, কমে যাবে কিন্তু না, বৃদ্ধি অর্ধেক বৃদ্ধি হবে, তাপের বৃদ্ধি অর্ধেক হবে কিন্তু বাড়বে। তৃতীয় সূত্র হচ্ছে কি? তৃতীয় সূত্র বলা হলো সময় সূত্র। সময় সূত্র
টি। এখানে বলা হলো h প্রপোর্শনাল টু টি যখন i ও r ধ্রুবক থাকবে, অর্থাৎ h প্রপোর্শনাল টু টি অর্থাৎ যত সময় আমি অতিবাহিত করব, তড়িৎ প্রবাহ যত সময় ধরে যাবে তত কিন্তু আমার তাপের পরিমাণটাও বৃদ্ধি পাবে। তাহলে এইভাবে আমার তিনটে সূত্রের উপরে কিন্তু তিনটে প্যারামিটারের উপরে কিন্তু তাপটা নির্ভর করছে। প্রথমত নির্ভর করছিল কি প্রবাহ মাত্রার গড়ের সমানুপাতিক, দ্বিতীয়ত নির্ভর করছে রোধের সমানুপাতিক, তৃতীয়ত নির্ভর করছে সময়ের সমানুপাতিক। এই তিনটে সূত্রকে যদি আমি একত্রিত করি তাহলে আমার এরকম একটা আসবে যে h প্রপোর্শনাল টু i স্কয়ার আর টি, h স্কয়ার i স্কয়ার আর টি, h প্রপোর্শনাল টু i স্কয়ার আর টি, এটা আমরা পাবো তিনটে সূত্র যদি আমি একসাথে করি। এবার এই প্রপোর্শনাল সাইন তুলে দিলে কি হয়, একটা কনস্ট্যান্ট আসবে, এই কনস্ট্যান্টটা এরকম আসবে i স্কয়ার আর টি বাই j। এই কনস্ট্যান্টের নামটা কি, যে কনস্ট্যান্টটা এলো এই কনস্ট্যান্টের নাম হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, যেখানে j তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। আমরা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক কোথায় পেয়েছি? ক্লাস 9-এ, যেখানে জুলের সূত্রে বলা হয়েছিল তাপগতিবিদ্যার প্রথম সূত্র, যে কিছু পরিমাণ যদি কার্য করা হয় সেই কার্য তাপে রূপান্তরিত হয়, কিন্তু সমানুপাতিক, সম্পূর্ণটা কাজে রূপান্তরিত হতে পারে না, তার কিছুটা অংশ কার্যের কিছুটা অংশ তাপে রূপান্তরিত হয়। সেক্ষেত্রে আমরা দেখেছি W is equals to JH, W is equals to JH আমরা দেখেছি, W is equals to JH বা W proportional to H। এই যে J, এই J কি বলা হতো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। J এর মানটা কত ছিল? J এর মানটা ছিল 4.2 জুল পার ক্যালোরি, যেখানে W টা ছিল জুলে, H টা ছিল ক্যালোরিতে, একটা মিক্সড ইউনিটে ছিল জুল ক্যালোরি। তাহলে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক এখানে J এর মানটা পাওয়া গেল। তাহলে এখান থেকে দু ধরনের মেজারমেন্ট পাওয়া যাবে। এক, যখন আমি H টা ক্যালোরিতে নির্ণয় করব, H টা ক্যালোরি, এখানে ভালো করে দেখো, খেয়াল করো, এটা ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট, যেখান থেকে নিউমেরিক্যাল এর উপরে ডিপেন্ড করবে সবকিছু। H টা ক্যালোরিতে নির্ণয় করব, H টা ক্যালোরিতে নির্ণয় করব কেমন? তাহলে দেখো, I এর একক হবে অ্যাম্পিয়ার, আর এর একক হবে ওহম এককে বসাতে হবে, টি সেকেন্ড এককে বসাতে হবে, টি সেকেন্ড এককে বসাতে হবে, জে এর মান 4.2 জুল পার ক্যালোরি এককে বসাতে হবে। জুল পার ক্যালোরি এককে যদি আমি বসাই তাহলে 4.2 জুল বাই ক্যালোরি, তাহলে এখানে 4.2 জুল পার ক্যালোরি যদি আমি এখানে মান বসাই, 4.2 জুল পার ক্যালোরি মান বসানো হয়, তাহলে এখানে কি ঘটনা ঘটবে? এখানে জুল পার ক্যালোরি অর্থাৎ নিচে উপরে জুল, নিচে ক্যালোরি, তো ক্যালোরিটা উপরে উঠে যাবে, আর এখানে I স্কয়ার আর টি, I স্কয়ার আর টি, I অ্যাম্পিয়ারে আর ওহম টি সেকেন্ডে যদি আমি বসাই তাহলে H টা কিসে পাবো? আমি H টা ক্যালোরিতে পাবো, এবং যে মানটা আসবে সেটা কত? I স্কয়ার আর টি, যেহেতু এর কোনো মান আমি এখনো নিচ্ছি না, তাহলে এখানে 4.2 অথবা 0.24, এটাও মনে রাখবে, অঙ্ক করার ক্ষেত্রে, নিউমেরিক্যাল প্রবলেম করার ক্ষেত্রে এটা কাজে লাগবে, 0.24 I স্কয়ার আর টি। তাহলে এইটা হলো H এর নিউমেরিক্যাল ভ্যালু, আমরা যেটা গাণিতিক রূপ করবো সেই গাণিতিক রূপটা এটা। নিউমেরিক্যাল ভ্যালুর জন্য, নিউমেরিক্যাল প্রবলেমের জন্য আমার এই ফর্মুলাটা আসবে। দ্বিতীয়ত হচ্ছে আমরা H টা জুলে ক্যালকুলেট করব। জুলে ক্যালকুলেট করব, H টা যখন জুলে ক্যালকুলেট করব তখন আমার এই ধরনের কোনো সমস্যা আসবে না। এখানে কত হবে? 1 হয়ে যাবে। তাহলে I স্কয়ার ফর্মুলাটা কি আসবে? I স্কয়ার আর টি, যেখানে I হবে অ্যাম্পিয়ার,
আর হবে ওহম এককে, টি হবে সেকেন্ড, টি হবে সেকেন্ড, টি হবে সেকেন্ড। তাহলে এই হচ্ছে গিয়ে আই স্কোয়ার আর টি, এই ফর্মুলা অনুযায়ী হয়। এইবার আমাদের এই যে ফর্মুলাটা এলো আই স্কোয়ার আর টি নিউমেরিক্যাল ভ্যালুর জন্য কিন্তু দরকার। এটা মাথায় মধ্যে রাখো যে যখন আমার তাপের মানটা ক্যালোরি এককে বার করতে হবে তখন জের মানটা 4.2 বসাতে হবে এবং আই এর মানটা অ্যাম্পিয়ার আর আর এর মানটা ওহম এবং টি এর মানটা সেকেন্ড এককে বসাতে হবে। আর যখন আমি এসআই পদ্ধতিতে জুলের একক বার করবো তখন এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি। অনেক জায়গাতে এমসিকিউ তে এই কোশ্চেনটা হয় যে জুলের সূত্রের গাণিতিক রূপ এসআই সিস্টেমে কোনটা হবে, এটা হবে না এটা হবে। এখানে তো অনেকে প্রশ্ন করে যে আই এর মান তো এসআই এককে বসাচ্ছে না, আর এর মানটা এসআই এককে বসাচ্ছে, তাহলে এটা কেন হবে না? প্রশ্ন হচ্ছে যে জে এর মানটা যেটা বসানো হলো জুল পার ক্যালোরি, এটা কিন্তু এসআই একক নয়, এটা একটা মিক্সড একক। তাহলে এই কারণের জন্য যদি এসআই সিস্টেমে জুলের সূত্রের গাণিতিক রূপ জানতে চাই তখন কিন্তু তোমাকে এইচ ইজ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি এই সূত্রটা দিতে হবে। তো এই হচ্ছে জুলের সূত্র 1841 সালে। এই তিনটে সূত্র স্টেটমেন্টগুলো আলাদা করে দিচ্ছি যে এখানে লিখে নেবে এইভাবে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন রোধ এবং অতিবাহিত সময় অপরিবর্তিত থাকে তাহলে পরিবাহিত উৎপন্ন তাপ এইচ সমানুপাতিক এইচ উৎপন্ন তাপ প্রবাহমাত্রার বর্গের সমানুপাতিক। তো এইভাবে প্রত্যেকটা দেখে, তো এটা পজ করে দেখে না, আমি চেঞ্জ করছি। দেখো এবার আমরা দেখবো জুলের সূত্রের প্রতিষ্ঠা কিভাবে করা যায়, অর্থাৎ আই স্কোয়ার আর টি 0.24 আই স্কোয়ার আর টি যেটা ছিল সেই সূত্রটা আমরা প্রমাণ করব। তো চলো শুরু করা যাক। প্রমাণটা করার আগে আমাদের ঠিক একইভাবে আমরা একটা ধরে নিচ্ছি যে একটা পরিবাহী, এটা একটা পরিবাহী, এ প্রান্ত বি প্রান্ত, এর মধ্যে দিয়ে আর তড়িৎ প্রবাহ যাচ্ছে আই এবং এটা টি সময় ধরে কিন্তু এর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই প্রান্তের বিভব ভিএ, এই প্রান্তের বিভব ভিএ। কারেন্ট যেহেতু ওই দিকে যাচ্ছে তাহলে ভিএ ভিবি, এটা কিন্তু স্পষ্ট। আচ্ছা, আরেকটা জিনিস ধরে নেব, সেটা হচ্ছে এখানে ধরে নাও ভিএ মাইনাস ভিবি ইজ ইকুয়ালস টু ভি, অর্থাৎ এটা মানে কি বিভব প্রভেদ বা পার্থক্য। এই দুই প্রান্তের মধ্যে দিয়ে বিভব পার্থক্য কত এটা ধরে নাও, এই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য ভি এবং যেহেতু কারেন্টের ডিরেকশন আমি এদিকে দিয়েছি তাহলে ভি গ্রেটার দেন ভি। এবার প্রশ্ন হচ্ছে যে এর মধ্যে দিয়ে যখন ভি মাইনাস জিবি মানে কি, ভি মাইনাস জিবি মানে অর্থাৎ বিভব পার্থক্য মানে হচ্ছে একক ধনাত্মক আধানকে যদি এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যায় যে পরিমাণ কার্য করব তাকেই বলবো আমরা ওই বিন্দু, দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে আসছি একক ধনাত্মক আধানকে। তাহলে আমি এখানে ধরে নিচ্ছি যে কিউ আধান এখান থেকে এইদিকে নিয়ে যাওয়া হচ্ছে, ধনাত্মক আধান, কিউ পজিটিভ আধান, তাহলে যে পরিমাণ কার্য করব তার মান কত? তাহলে এখানে ভি মাইনাস জিবি এটার মানে হচ্ছে একক ধনাত্মক আধানকে এ থেকে পি বিন্দুতে নিয়ে যেতে কার্য কত? কার্য হবে কত? ভি ইন্টু 1 মানে ভি, বুঝা গেল? কার্য কত হবে? ভি। কিউ আধানকে নিয়ে যেতে কি পরিমাণ কার্য করতে হবে? কিউ আধানকে এ থেকে বি বিন্দুতে
কৃতকার্য আর কি W ইজ ইকুয়াল টু কত হবে? W ইজ ইকুয়াল টু কত আমরা এর আগে দেখেছি Q ইনটু V, তাহলে Q ইনটু V, এটা আসছে W ইজ ইকুয়াল টু QV, অর্থাৎ এই পরিমাণ কার্য করছে। এটা কি কার্য? এটা কিন্তু ইলেকট্রিক এনার্জি, অর্থাৎ কৃতকার্য মানে কিন্তু তড়িৎ শক্তি, লিখিত কার্য অথবা এখানে লিখে রাখো বা তড়িৎ শক্তি। কৃতকার্য মানে তড়িৎ শক্তি, যেহেতু তড়িৎ অর্থাৎ চার্জ আনার জন্য যে কার্যটা করছি সেটাকে বলা হচ্ছে তড়িৎ শক্তি। তাহলে তড়িৎ শক্তি বা কৃতকার্য কত? W ইজ ইকুয়াল টু QV। এইবার দেখো এখান থেকে যে পরিমাণ কার্যটা পেলাম এই W ইজ ইকুয়াল টু QV, এখান থেকে আমরা লিখতে পারি যে I তড়িৎ প্রবাহ t সময় ধরে যদি চলে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে W ইজ ইকুয়াল টু I t v, যেহেতু আমরা জানি যে Q I ইজ ইকুয়াল টু Q বাই T, তড়িৎ প্রবাহ আধান বাই সময়। তাহলে আমরা W ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? ITV, বা আমি এটাকে চেঞ্জ করে এখানে আমি লিখছি, অথবা আমরা পেলাম VIT। এটা আমি এখানে লিখছি, সাজিয়ে একটু লিখছি। তাহলে এটা পাচ্ছি কোথা থেকে? পেলাম কোথা থেকে? I ইজ ইকুয়াল টু Q বাই T, তাহলে Q ইজ ইকুয়াল টু কত হবে? IT এখানে মাল্টিপ্লাই করে দিলাম, এভাবে হলো VIT। এখন প্রশ্ন হচ্ছে যে এই পরিমাণ কৃতকার্য হচ্ছে, এই পরিমাণ তড়িৎ শক্তি উৎপন্ন হচ্ছে। এবার তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে, অর্থাৎ সেটাও জুলের সূত্র, সেই সূত্র অনুসারে কিন্তু আমরা জানি যে কিছু পরিমাণ কার্য করলে সেটা তাপে রূপান্তরিত হয়, সম্পূর্ণটা কিন্তু রূপান্তরিত হয় না। এবং সেখান থেকে আমরা দেখেছি W ইজ ইকুয়াল টু JH, আমি একটু আগে যেটা বলছিলাম। তাহলে আমরা ওই W ইজ ইকুয়াল টু JH ফর্মুলা থেকে সেখান থেকে দেখা যাক যে W ইজ ইকুয়াল টু JH বার করতে হবে কি আমার? H। তাহলে এই সূত্র অনুসারে H ইজ ইকুয়াল টু কি? W বাই J। H ইজ ইকুয়াল টু কি হচ্ছে? W বাই J। তাহলে আমি এখানে H ইজ ইকুয়াল টু W বাই J লিখে দিলাম। এবার W এর যে মানটা পেলাম, অর্থাৎ তড়িৎ শক্তির যে মানটা পেলাম, সেটা এখানে বসালে যেটা পাচ্ছি VIT বাই J, অর্থাৎ H is equals to VIT by J। আবার পেলাম কি? আমরা কোনো পরিবাহীর মধ্যে দিয়ে পরিবাহীর মধ্যে বিভব করব, V হলে V is equals to IR, এটা জানি। তাহলে এই সূত্রটাকে আমি যদি এখানে রিপ্লেস করি, এখানে যদি সূত্রটাকে রিপ্লেস করি, V এর জায়গাটায় বসাই IR, তাহলে কি হয়ে যাবে? I স্কোয়ার R। তাহলে এখান থেকেও লেখা যায় I স্কোয়ার R T বাই J। তাহলে দেখো তো সূত্রটা চেনা লাগছে কিনা? যে এক্সপ্রেশনটা পেলাম আমরা কিন্তু জুলের সূত্রে এই সেম এক্সপ্রেশন পড়েছি, যেখান থেকে কিন্তু আমাকে শুধুমাত্র J এর মানটা 0.24 যদি ক্যালোরি এককে যদি নির্ণয় করতে চাই, তাহলে H এর মানটা যদি আমি ক্যালোরি এককে নির্ণয় করতে চাই, তাহলে 0.24 I স্কোয়ার RT ক্যালোরি এক নাম্বার, দু নাম্বার আসবে H is equals to 0.24 I স্কোয়ার RT জুল একক। এইটা চলে এলো। তো আমার এখানে স্টেপ কটা? স্টেপ দেখো, প্রথমত ধারণাটা রাখতে হচ্ছে যে বিভব প্রভেদ মানে হচ্ছে একক ধনাত্মক আধানকে এই বিন্দু থেকে এই বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কার্য। একক ধনাত্মক আধান এদিকে আসবে যখন ইলেকট্রন এদিক থেকে এদিকে আসবে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে আসবে। তাহলে সেক্ষেত্রে একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কার্য সেটা হচ্ছে V। তাহলে কিউ আধানকে নিয়ে যেতে কার্য হচ্ছে কত? W is equals to QV। এইখানটা ইম্পর্টেন্ট, এইখানটা এই তথ্যটা কিন্তু বেস করে কিন্তু এই ফর্মুলাটা
আসছে তড়িৎ শক্তি। তাহলে তড়িৎ শক্তি পেলাম কত, এখানে কিউ ইজ ইকুয়ালস টু আইটি বসিয়ে দেবে, বসিয়ে দিলে এখানে ডব্লিউ ইজ ইকুয়ালস টু আইটি ভি আসছে। এবার এই এবার তাপের যান্ত্রিক তুলনা, তাপের তাপগতিবিদ্যা কার্যতাপ শক্তি অনুসারে এটা হচ্ছে, এখানে লিখে নাও কার্য তাপ এর তুল্যতা সূত্র, তুল্যতা সূত্র এরপরে ডিপেন্ড করছে, এইটার নাম হচ্ছে কার্যতাপ তুল্যতা সূত্র, অর্থাৎ কার্য তাপে কি পরিমাণ পরিবর্তিত হয় সেটার উপরে ডিপেন্ড করছে। তাহলে এই হচ্ছে আমার কার্যতাপ, এইভাবে আসছে আমরা জুলের সূত্রটা প্রতিষ্ঠা করা যাচ্ছে। ওকে, এবার দেখো এটা নোট ডাউন করে নাও যা তোমার লাগবে। এবার জুলের সূত্রে জুলের সূত্রটা আমরা কি পেলাম, আমরা পেলাম H is equals to I square R T, অথবা কি পেলাম H is equals to V I T। এই হচ্ছে আমি জুলের সূত্র পেলাম, আমি এসআই পদ্ধতি সিস্টেমটা নিচ্ছি, আমি যে মানটা লিখছি, বা তোমরা লিখেও দিতে পারো, কোনো অসুবিধা নেই, ধরো লিখি যে মান, জি, ভেরি গুড। ভালো করে খেয়াল করো, আমি তিনটে জিনিসের কথা বলবো। আমরা একটা সূত্র পড়েছি R is equals to rho L by A, R is equals to rho L by A, যেখানে R কি ছিল, রোধাঙ্ক, কোনো নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে যা সেম, তাহলে R proportional to L by A, ঠিক আছে। তাহলে কোনো পরিবাহীর দৈর্ঘ্যের উপরে কিভাবে তাপ নির্ভর করবে, প্রশ্ন হচ্ছে দৈর্ঘ্যের উপরে তাপ কিভাবে নির্ভর করবে। তাহলে দৈর্ঘ্যের উপরে যদি তাপ নির্ভরতা আমি দেখতে হয়, তাহলে R proportional to L, অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি করলে রোধ বৃদ্ধি পাবে, রোধ যদি বৃদ্ধি পায় তাহলে তাপও বৃদ্ধি পাবে। তাহলে আমি বলতে পারবো যে H proportional to L, বোঝা গেল? রোধ যদি বৃদ্ধি পাবে তাহলে তাপ কিছু পরিমাণ বৃদ্ধি পাবে, রোধ বৃদ্ধি পেলে প্রবাহ মাত্রাও কিন্তু কিছুটা পরিমাণ কমে যাবে। কিন্তু ওভারঅল যদি লেন্থ বৃদ্ধি করা হয় তাহলে তাপের পরিমাণ কিন্তু, রোধ বৃদ্ধি পেলে আয়ের পরিমাণ অর্থাৎ তড়িৎ প্রবাহের পরিমাণ কিন্তু কিছুটা পরিমাণ কমে যাবে, কিন্তু ওভারঅল যদি দেখা হয় তাহলে তাপের পরিমাণে কিন্তু বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত হচ্ছে বলা হচ্ছে যে ক্ষেত্রফল অর্থাৎ H proportional to 1 by A হচ্ছে না, এখানে সিমিলারলি একই তাই, অর্থাৎ ক্ষেত্রফল যদি বৃদ্ধি করা হয় তাপের পরিমাণটা কিন্তু কমে যাবে, এই হচ্ছে লেন্থ এবং দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল। আর একটা জিনিস হচ্ছে যে টেম্পারেচারের সাথে একটু গল্প আছে, তো কি কেমন গল্পটা দেখো, উষ্ণতার উপর নির্ভর, উষ্ণতার উপরে কিভাবে নির্ভর করবে দেখো, যখন আমরা কোনো পরিবাহীকে উত্তপ্ত করব, উত্তপ্ত করলে কিন্তু রোধের পরিমাণটাও কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে রোধের পরিমাণটা যখন বৃদ্ধি পাবে তখন কিন্তু তাপ কিছুটা পরিমাণ কমে যাবে। অর্থাৎ তড়িৎ যখন ধরো প্রথমে কোন একটা বস্তুকে উত্তপ্ত করেছে, উত্তপ্ত করলে দেখা যায় যে সেই পরিবাহীতে উত্তপ্ত হচ্ছে, রোধের পরিমাণটাও তোমার উত্তপ্ত হলে রোধের পরিমাণটা বেড়ে যাচ্ছে, রোধের পরিমাণটা বেড়ে গেলে কি হবে, তড়িৎ প্রবাহের পরিমাণটা কিছুটা কমে যাবে, কিছুটা কমে গেলে তাপ কিন্তু কম উৎপন্ন হবে, অর্থাৎ বিশেষ করে কম তাপ উৎপন্ন হচ্ছে। বৃদ্ধি, এখানেও সেই একই কথা, কম বৃদ্ধি হচ্ছে, বৃদ্ধি হবে, যে কোনো পদ্ধতিতে হোক বৃদ্ধি হবে, কমে যাবে না, হ্রাস পেয়ে যাবে না, অর্থাৎ যে পরিমাণ বাড়ছিল চেঞ্জ করার ফলে, কম চেঞ্জ করলে কমিয়ে দিলে বৃদ্ধি ঠিকই পাবে,
কমে যাবে না, তাপের হ্রাস ঘটবে না, এটাই। তাহলে এই হচ্ছে তিনটে জিনিসকে খেয়াল রাখবে, এই তিনটের উপরে ডিপেন্ড করে। আমরা এবার চলে যাবো নিউমেরিক্যাল প্রবলেম থেকে। তো চলো নিউমেরিক্যাল প্রবলেমগুলো দেখা যাক। প্রথম নিউমেরিক্যালি বলা হলো 42 ওহম রোধের মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চললে প্রতি মিনিটে কত তাপ উৎপন্ন হবে। তাহলে এখানে কি বলা হলো, কোয়েশ্চেন এখানে স্ক্রিনে দেওয়া থাকবে, দেখে নাও, নিজেরা করার চেষ্টা করবে প্রথমে, তারপরে যখন না হবে তখন আমার প্রবলেমটা দেখার চেষ্টা করবে। তো চলো, বলছে 42 ওহম রোধের মধ্যে দিয়ে R is equals to কত 42 ওহম, তাই তো? এখানে লিখে রাখতে হবে যেভাবে ফরম্যাটটা আছে, যেভাবে নিউমেরিক্যাল প্রবলেমগুলো করতে হয়। প্রদত্ত বলে R is equals to 42 ওহম। এখানে আর কি আছে, এখানে তোমরা লিখতে পারো পরিবাহী রোধ, হ্যাঁ লিখে নাও পরিবাহী রোধ, R is equals to 42 ওহম, এটা R is equals to 42। এবার বলছে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলবে। 5 অ্যাম্পিয়ার মানে প্রবাহ মাত্রা, এগুলো কিন্তু দেয়া আছে, তো সুতরাং প্রদত্ত, তো যেটা দেয়া থাকবে না সেটা যদি তুমি ধরে নাও তখন কিন্তু তোমাকে লিখতে হবে যে ধরা যাক, প্রদত্তের মধ্যে ধরা যাক জিনিসগুলো, জিনিস কিন্তু দেওয়া যাবে না, কোনো তথ্য প্যারামিটার দেওয়া যাবে না। তাহলে 5 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার। তাহলে দেখো এবার বলছে চলে প্রতি মিনিটে কত তাপ উৎপন্ন হবে, প্রতি মিনিটে কত তাপ উৎপন্ন। তাহলে সময় বলছে কত, সময় t is equals to 60 সেকেন্ড, তাই তো? 1 মিনিট প্রতি মিনিটে। তাহলে এখানে লিখে রাখো প্রদত্ত, তাহলে উৎপন্ন তাপ, এর ফর্মুলাটা আমরা কি করেছি, উৎপন্ন তাপ দেখ রোধ ওহম এককে এত এত। আমি এখানে যদি ক্যালোরি এককে নির্ণয় করতে চাই, তাহলে কি হবে, তাহলে কিন্তু আমার ওই 0.24 সূত্র কি, H is equals to 0.24 I square RT জুল, I square RT ক্যালোরি, সরি, অথবা 0.24 VIT, এটা কি ক্যালোরি, is equals to I square RT জুল, I square VIT জুল। ওকে, এই চারটে আছে, এই একটা এই পদ্ধতি, একটা এই পদ্ধতি। তাহলে আমি এটা জুল এককে নির্ণয় যদি করতে চাই তাহলে আমার কি আসবে, I square RT, যা ডাটা আছে I square RT। তাহলে এখান থেকে H is equals to আসবে কত, I এর মান কত, I দেয়া আছে 5 অ্যাম্পিয়ার, তাহলে 5 স্কয়ার, রেজিস্ট্যান্সের মান আছে 42 আর T এর মান আছে কত 60। তাহলে এটা যদি ক্যালকুলেট করা হয়, তাহলে এটা ক্যালকুলেট করলে আসবে 63,000 জুল, 63,000 আসবে। যেহেতু এটা একটা সূত্র, তাহলে আমরা এটা লিখতে পারবো না, এখানে H is equals to 63,000 জুল। তাহলে এটা হচ্ছে 63,000 জুল। 5 ওহম রোধ বিশিষ্ট 2 কত প্রদত্ত, আমি ওটা লিখছি না, ওটা বারবার লিখছি না, তোমরা ওটা লিখে নিও। রোধ হচ্ছে কত 2.5 ওহম, মধ্যে দিয়ে 0.5 অ্যাম্পিয়ার, I কত 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যাচ্ছে, এবং তড়িৎ প্রবাহ 1 ঘন্টা চলবে। তাহলে T হচ্ছে কত 1 আওয়ার, মানে হচ্ছে 60 মিনিট, মানে হচ্ছে কত সেকেন্ডে করে নিতে হবে, 60 into 60 সেকেন্ড, 3400 সেকেন্ড। তাহলে এই হচ্ছে তিনটে ডাটা আছে। তাহলে এবার উৎপন্ন তাপ কত হবে সেটা বার করতে হবে।
তো উৎপন্ন তাপের পণ্যটা কি আমার সেই একই আই স্কোয়ার আর টি এখানে বসিয়ে দেবো। যদি আমরা জুল এককে ক্যালকুলেট করতে চাই তাহলে আই স্কোয়ার আর টি মান বসালে আই কত 0.5 স্কোয়ার, আর কত 2.5, এর মান কত 3400। তাহলে আমি যদি এটা বসাই এর মানটা লিখে নাও, এর মানটা আসবে 2250 এত। তাহলে এইচ এটা অতএব এইচ ইজ ইকুয়ালস টু 2250 জুল। এই হচ্ছে জুল এককে ক্যালকুলেট করা হলো এটা। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট প্রবলেমটা আলোচনা করছি। আর দুটিতে একই বিভব প্রভেদ প্রয়োগ করে একই সময় ধরে তড়িৎ প্রবাহ চালালে উৎপন্ন তাপের অনুপাত কত হবে? অর্থাৎ এখানে বলছে একটি তারের রোধ অপর একটি তারের 3 গুণ। তাহলে আমরা এখানে ধরে নেব যে দুটি তার, প্রথম তার আর দ্বিতীয় তার, ধরে নাও। তাহলে এটার রোধ R1, এটা R, দ্বিতীয় তারের রোধ R2, 3R। বুঝে গেল? এটা একটা সহজ পদ্ধতি, এভাবে আমরা ধরে নিতে পারি। তাহলে প্রথম তারের রোধ অপর একটি তারের 3 গুণ। তার দুটিতে একই বিভব প্রভেদ প্রয়োগ করে একই সময় ধরে তড়িৎ প্রবাহ চালালে উৎপন্ন তাপের অনুপাত কত হবে? খুব সিম্পল, দেখো উৎপন্ন তারের রোধ আর, এটা আর পেলাম, বিভব প্রভেদ V1 V, V2 V। এটা হচ্ছে বলে দিল যে একই বিভব প্রভেদের সাথে যুক্ত। T1 কত, এরও T, T2 কত, এরও T, কারণ একই সময় ধরে তড়িৎ প্রবাহ পাঠানো হচ্ছে। তাহলে আমরা কোন সূত্র প্রয়োগ করব? দেখো যে কোনো একটা সূত্র, আমরা এটা সূত্র প্রয়োগ করতে পারি, এটা করতে পারি, কোনো অসুবিধা নেই। VIT সূত্রটা প্রয়োগ করতে হবে, তাই তো? দেখো VIT, এখানে তো কারেন্ট নেই, তাহলে আমাকে কি করতে হবে? সূত্রটা দিয়ে H ইজ ইকুয়ালস টু, আমার ফর্মুলাটা হচ্ছে কি দেখো, VIT ছিল, তাহলে এখান থেকে আমি যে রিপ্লেস করব V ইজ ইকুয়ালস টু IR, আইটাকে রিপ্লেস করতে হবে। তাহলে I ইজ ইকুয়ালস টু কত, V বাই R, তাহলে এখানে কত হবে, V স্কয়ার T বাই R। আন্ডারস্ট্যান্ড? তাহলে এখানে H ইজ ইকুয়ালস টু কি হলো, V স্কয়ার T বাই R। তাহলে এটাও একটা সূত্র, এটা একটা জুলের সূত্রের রূপ, এটা করা যায়, এটা ওই সময় বলা হয়নি, এটা দেখে নিও একবার। তাহলে এখান থেকে প্রথম যে তাপটা উৎপন্ন হবে সেটা কত, V স্কয়ার T বাই R। এইটাতে যে তাপটা উৎপন্ন হচ্ছে সেই তাপটা কত, H ইকুয়ালস টু V স্কয়ার T বাই 3R। বুঝে গেল? তাহলে আমি যদি তাপের অনুপাত বার করি H1 is to H2, তাহলে এখান থেকে V স্কয়ার T বাই R, V স্কয়ার T বাই 3R, তাহলে এখানে 1 বাই 3 দিয়ে গুণ করলে এখানে কত আসবে, 3:1। ওকে, এই হচ্ছে 3 তাপের অনুপাত। তাহলে তাপের অনুপাতটা এখান থেকে যদি ক্যান্সার লেখো তাহলে এলো H1 is to H2, 3:1। বলা হলো কি যে প্রথম তারে H1, আচ্ছা এখানে কি কি দেওয়া আছে, ধরো R1 is equals to R I1 T1, অর্থাৎ এখানে বলা হলো যে একই তড়িৎ প্রবাহ একই সময়ের জন্য তড়িৎ প্রবাহিত হয়েছে, রোধ একটা অপরটার দ্বিগুণ। তাহলে এটাতে R1, এটাতে R2 কত হবে 2R, এটাতে I2 কত I, এটাতেও I2 কত I, এটাতে T ধরে নাও, এটাতে T2 is equals to কত T ধরে নাও।
তাহলে এইভাবে এটার অনুপাত বার করা, অর্থাৎ অনুপাত এখানে আই স্কোয়ার আর টি, আই স্কোয়ার আর টি, আর এখানে এইচ টু কত, এইচ টু আই স্কোয়ার আর টু আর টি। তাহলে অনুপাত কত হবে এখান থেকে, এইচ টু ইস টু এইচ ওয়ান কত হবে, 2:1। এটা একদম সিম্পল রোধ, অর্থাৎ এখানে আর এটা হচ্ছে ফোর্থ, আর প্রদত্ত লিখে নেবে, প্রদত্ত। তাহলে তারের রোধ কত বলা হলো, তারের রোধ বলা হলো 14 ওহম, 14 ওহম। এবার হচ্ছে তারটিকে পুরোপুরি জলে ডুবিয়ে ওর মধ্যে 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠানো। তাহলে তড়িৎ প্রবাহ কত, 3 অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ কতক্ষণ ধরে পাঠানো হলো না, 20 মিনিট ধরে পাঠানো, 20 মিনিটস। তাহলে হচ্ছে গিয়ে 20 ইন্টু 60 ভার্সেস সেকেন্ড। আচ্ছা, এবার বলছে জলের ভর 2 কিলোগ্রাম হলে জলের উষ্ণতা কত বার। বলছে এখানে জলের ভর 2 কিলোগ্রাম মানে 2000 গ্রাম এলো। তাহলে এই জলের ভর, এই কয়েলটা দিয়ে বা এটা দিয়ে আমার এই ভরটাকে, এই জলের ভরটাকে হিট করতে। তাহলে আমরা দেখো, আমরা এই ফর্মুলাটা করার জন্য, অর্থাৎ জুলের সূত্রটা করার জন্য আমাদের একটা ফর্মুলা বার করেছিলাম, W = JH। এই সূত্রটার আমরা হেল্প নিয়েছিলাম, তাই তো? এই সূত্রটা আমরা হেল্প নিয়েছিলাম এখান থেকে। তাহলে এখানে এই যে কৃতকার্যের মানটা এসছে W, এই Wটা কি, এই Wটা কিন্তু কৃতকার্যটার মানে হচ্ছে কিন্তু I স্কোয়ার আর টি, অর্থাৎ I স্কোয়ার আর টি। এখান থেকে যে আর এই এইচটা, এবার এইচটা কিন্তু কিছু পরিমাণ জলকে যদি আমরা উত্তপ্ত করি এবং তার উষ্ণতা বৃদ্ধি পায়, আমার প্রশ্ন তো সেটাই যে জলের উষ্ণতা কত বৃদ্ধি পায়। কিছু পরিমাণ জলকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে তার যদি উষ্ণতা বৃদ্ধি পায়, তাহলে তার যে তাপ উৎপন্ন হয় সেই তাপের রাশিমালাটা কি আমরা পড়েছি, H = mx থিটা, যেখানে ছিল m ভর, বস্তুর ভর, বস্তুর ভর, s হচ্ছে আপেক্ষিক তাপ, আর থিটা হচ্ছে উষ্ণতার পরিবর্তন। উষ্ণতার পরিবর্তন। তাহলে H = ms থিটা, এই এটা আমার কাজে লাগছে, এই ms থিটা। তাহলে এটাকে যদি আমি একসাথে করি ফর্মুলা থেকে, তাহলে আমি যেটা পাচ্ছি I স্কোয়ার আর টি জে ms থিটা। এখান থেকে আমরা থিটার মানটা বার করতে হবে। আমি যদি এসআই পদ্ধতিতে এখানে মানগুলো পড়েছি, যে মানটা 4.2 বসাতে হবে, যদি আমি এখানে মান বসাই তাহলে থিটা = কত হবে, দেখো I স্কোয়ার আর টি জে বাই ms। ক্লিয়ার? এবার I এর ভ্যালু কত দেখো, এখানে যদি আমি এসআই পদ্ধতিতে করি তাহলে তো আর এই জের মানটা আসবে না, এখানে W = H আসবে। তাহলে W = H, জের মানটা কত 1। তাহলে জের মানটা 1 আসার জন্য তাহলে আমি যদি সবই এসআই সিস্টেমে করি তাহলে এটা কেলভিনে আসবে, উষ্ণতা পরিবর্তন। এখানে মানগুলো বসানো হলো, তাহলে দেখো, আর এখানে যদি আমি এসআই পদ্ধতিতে করি তাহলে এখানে 4.2 জুল পার ক্যালোরি, জুল পার কেটে যাবে, এখানে সবগুলো কিন্তু ভর এবং এই ভর এবং এস এটা কিন্তু সিজিএস সিস্টেমে বসাতে পারি। তাহলে কেমন আসবে, আই এর মান কত আসবে, আই এর মান এখানে বসানো হচ্ছে কত 3 অ্যাম্পিয়ার। তাহলে 3, রেজিস্ট্যান্সের মান কত দেয়া আছে 14 ওহম, রোধের মান, সময় কত দেয়া আছে 1200 ডিভাইডেড বাই এটা কত 4.2 ইনটু ভর কত
এখানে ভর আছে 2 কেজি, তার মানে 2000 আর এস এর মান কত, আপেক্ষিক তাপের মান কত 1। তাহলে এটাকে সলভ যদি করা হয় তাহলে এটা আসবে 18 ডিগ্রি সেলসিয়াস। 18 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা 18 অর্থাৎ থিটা সমান সমান 18 ডিগ্রি সেলসিয়াস। এরকম প্রবলেম কিন্তু থাকে পরীক্ষায়, তো এই প্রবলেমগুলো আশা করি করবে, বাট আরো অনেক প্রবলেম আছে সেগুলো প্র্যাকটিস করবে, এই কনসেপ্টের অনুযায়ী বাকি অঙ্কগুলো হয়ে যাবে। তো চলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।